কি হয়েছে নাজির, এত গম্ভীর কেন? জবাবে নাজির অতি নিচু স্বরে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। চিফ কমান্ডার জিএইচকিউতে শিপার মেসেজের মাধ্যমে জানিয়েছেন 29 ইএমই ব্যাটালিয়নের 3 জন জুনিয়র কমিশন অফিসার এবং 2 জন নন কমিশন অফিসার চমন হয়ে আফগানিস্তান পালাতে গিয়ে ধরা পড়েছে। খবরটা শুনে আমার মাথা ঘুরে গেল। নাজিকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে ছুটে গেলাম ক্যাপ্টেন তাহিরের মেসে। ডেকে পাঠানো হলো লেফটেন্যান্ট নূরকে। গভীর রাত অবধি আলোচনার পর সিদ্ধান্ত হলো চমন বর্ডার দিয়ে পালানোর প্রচেষ্টা হবে অত্যন্ত বিপজ্জনক, তাই এই পথ পরিত্যাগ করে অন্য পথে পালাবার চেষ্টা করতে হবে। অন্য পথ হিসেবে আমাদের সামনে খোলা থাকলো কাশ্মীর, লাহোর, শিয়ালকোট কিংবা ভাওয়ালপুর সেক্টর। ভাওয়ালপুর সেক্টর দিয়ে রাজস্থানের মরুভূমি পাড়ি দিতে সময় লাগবে 2 থেকে 3 দিন। অন্যান্য যে কোনো সেক্টর দিয়ে বর্ডার পেরোতে লাগবে 5 থেকে 6 দিন। এত সময় পাওয়া যাবে কিভাবে? অনেক চিন্তা ভাবনা করে ভাওয়ালপুর ভাওয়ালনগর সেক্টরকে বেছে নিলাম আমরা। এই সেক্টর দিয়ে পালাতে শুধু সময় লাগবেই কম তা নয়, আমাদের ডিভিশনের অপারেশনাল এরিয়া ছিল এই সেক্টর। ফলে প্রয়োজনীয় ইন্টেলিজেন্স ইনফরমেশন সংগ্রহ করাও সহজ হবে। পালাবার পরিকল্পনা করার দায়িত্ব যুক্তিগত কারণে আবার আমাকেই নিতে হলো। শুরু হলো আবার এক নতুন পরিকল্পনা। এভাবেই সময় বয়ে যাচ্ছিল। এপ্রিলের প্রথম সপ্তাহে এক ছুটির দিনে দুপুরের খাওয়া শেষ করে মেস থেকে ফিরে বিছানায় গড়াগড়ি দিচ্ছিলাম। হঠাৎ করে দরজায় কড়া নেড়ে উঠল। কে? জিজ্ঞেস করতেই লেফটেন্যান্ট মতির গলা শুনতে পেলাম। ভেতরে এলো মতি, শুকনো মুখ, মলিন চেহারা। চিন্তিত লাগছিল ওকে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হঠাৎ কি মনে করে এলে? সে বলল, স্যার, কিছুদিন যাবৎ মানসিক যন্ত্রণায় ভুগছি ভীষণভাবে। অবশেষে আজ মনস্থির করে এসেছি আপনার পরামর্শ নিতে। আমি বললাম, খুব সিরিয়াস ব্যাপার কি কিছু? সে বলল, হ্যাঁ স্যার, মনস্থির করে ফেলেছি, পালাবো। যে করেই হোক পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে শরিক হব। চেষ্টা ব্যর্থ হলে যা হবার তা হবে। যে কোনো ঝুঁকি নিতে আমি প্রস্তুত। আপনি কি বলেন? ভালো করে তার মুখের দিকে চেয়ে তার মনের ছুঁয়ে পড়ার চেষ্টা করলাম। না, তাকে ভীষণ সিরিয়াস মনে হলো। কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের 3 জনের সিদ্ধান্তের কথা কাউকে বলা যাবে না। তাই সেই মুহূর্তে আমাদের চিন্তাভাবনার কথা না বলে শুধু বললাম, মতি, তোমার আন্তরিকতা প্রশংসনীয়, কিন্তু আমি এই ব্যাপারে কি করতে পারি? মতি চুপ করে ভাবছিল কিছু। আমি বেয়ারাকে ডেকে নাস্তার ফরমাইশ দিলাম। নাস্তা এলো। মতি তৃপ্তির সাথে নাস্তা খেলো। ওর খাওয়া দেখে বুঝতে পারছিলাম দুপুরের খাওয়া হয়নি তার। হঠাৎ করে মতি প্রশ্ন করল, স্যার, সব কিছু সম্পর্কে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। এই অবস্থায় আমরা চোখ কান নাক বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকবো? আমাদের কি কোনো দায়িত্বই নেই? আপনি কি কিছুই ভাবছেন না? আমি মতির তাৎক্ষণিক প্রশ্নের জবাব না দিয়ে বললাম, কাল বিকেলে চায়না ক্যাফেতে 6টায় এসো, আলাপ হবে বিস্তারিত। মতি চলে গেল। ও চলে যাওয়ার পর আমি কাপড় পরে গিয়ে সোজা বেরিয়ে গেলাম নূরের কাছে। গিয়ে দেখি নূর দিবানিদ্রা দিচ্ছে। ওকে উঠালাম ঘুম থেকে। প্রথমে নূর কিছুটা থতমত হয়ে গিয়েছিল। কি ব্যাপার স্যার, হঠাৎ আপনি এই সময়? আমি বললাম, বিশেষ প্রয়োজনে এসেছি নূর। তাকে মতির ব্যাপারে সব খুলে বললাম। সব শুনে নূর বলল, মতির ব্যাপারে আপনি কি ভাবছেন? আমি বললাম, ওকে সঙ্গে নিলে কেমন হয়? নূর কিছুক্ষণ চিন্তা করে বলল, আমার আপত্তি নেই, তবে ক্যাপ্টেন তাহিরের মতামতটা জানা দরকার। আমি বললাম, বেশ, তবে চলো তার ওখানে যাওয়া যাক। সে বলল, তাই চলুন। আমার গাড়িতে করেই গেলাম ক্যাপ্টেন তাহিরের ওখানে। তাকে সব কথা খুলে বলে জানালাম তাকে সঙ্গে নিতে আমার এবং নূরের কোনো আপত্তি নেই। ক্যাপ্টেন তাহির আমাদের সাথে একমত হয়ে বললেন, ঠিক আছে, ও যদি বিশ্বাসযোগ্য হয় তবে তাকে সঙ্গে নেওয়া হোক। ফিরে এলাম। পথে নূরকে নামিয়ে দিলাম। পরদিন নির্ধারিত সময় আমি এবং নূর চায়না ক্যাফেতে গেলাম মতির সঙ্গে আলোচনা করতে। গিয়ে দেখি মতি আমাদের পৌঁছানোর আগেই আমাদের প্রিয় ডিশগুলো অর্ডার প্লেস করে অপেক্ষা করছে। চায়না ক্যাফে তখন কুয়েটের শহরের একমাত্র চাইনিজ রেস্তোরাঁ, আমাদের বিশেষ পছন্দের আড্ডা মারার জায়গা। একটি চাইনিজ পরিবার, বাবা মা ও মেয়ে মিলে রেস্তোরাঁটা চালায়। আমরা তাদের পুরনো রেগুলার কাস্টমার, তাই গেলে বিশেষ খাতির যত্ন করে। আমরা যোগ দেবার পরপরই খাওয়া শুরু হল, সাথে আলোচনা। আমি প্রথমেই বললাম, মতি, তোমার গতকালকের প্রশ্নের জবাব আজ দিচ্ছি। কোনো কারণবশত সেটা কাল দেয়া সম্ভব হয়নি। আমি, নূর এবং ক্যাপ্টেন তাহির পালাবার চেষ্টা করছি বেশ কিছুদিন যাবৎ। চমন বর্ডার দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ইএমই ব্যাটালিয়নের ঘটনার পর সেই পরিকল্পনা বাদ দিতে হয়েছে। এখনও চেষ্টা করছি ভাওয়ালপুর ভাওয়ালনগর হয়ে রাজস্থান বর্ডার ক্রস করব। তুমি আমাদের সঙ্গে ইচ্ছে হলে আসতে পারো। মতির চোখে মুখে খুশি উপচে পড়ল। স্যার, আমি জানতাম আপনি এই সময় চুপ করে বসে থাকতে পারেন না। আমি ওকে বললাম,
আই এম সো হ্যাপি দ্যাট আই ক্যান টেল ইউ। সে বলল, আই এম প্রাউড অফ ইউ স্যার। আমি পকেট থেকে ছোট্ট একটা কোরআন শরীফ বের করে তার উপর হাত রেখে ওকে শপথ নিতে বললাম। ও কোরআন শরীফের উপর হাত রাখলো। আমি বললাম, বলো। আমাদের পরিকল্পনা সম্পর্কে অন্য কোনো ব্যক্তিকে কিছু বলা চলবে না, কোনো পরিস্থিতি। প্রয়োজন মতো তোমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা বিনা প্রশ্নে তুমি পালন করবে। অযাচিতভাবে পরিকল্পনা সম্পর্কে কৌতূহলবশত কোনো প্রশ্ন তুমি করতে পারবে না। একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সমস্ত সিদ্ধান্ত মেনে চলবে। আমার কথাগুলোর পুনরাবৃত্তি করল মতি। কোনো জড়তা নেই, কোনো দ্বিধা নেই। এভাবেই শেষ হলো আমাদের বৈঠক। আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সবচেয়ে শর্টকাট এবং গ্রহণযোগ্য পথ খুঁজে বের করা এবং সেই পথের অপারেশনাল ম্যাপ শিট জোগাড় করে তার উপর ওন ট্রুপস এবং এনিমি ট্রুপস পজিশন এবং ডিপ্লয়মেন্ট ট্রেস জোগাড় করা। তাছাড়া কম্পাস, বাইনোকুলার এবং পার্সোনাল ওয়েপন্স জোগাড়ের দায়িত্ব আমাকে নিতে হয়েছিল লোকাল অফিসার হিসেবে। এসব বলেই আমার রেজিমেন্টে বিস্তর রয়েছে, কিন্তু ক্লাসিফাইড আইটেমস হিসেবে অপারেশনাল পারপাস ছাড়া এগুলো স্টোর থেকে বের করার হুকুম নেই। তাই অন্য পথ খুঁজে বের করতে হলো। ম্যাপ জোগাড় করার জন্য ঠিক করলাম ইনফ্যান্ট্রি স্কুলের ইন্টেলিজেন্সের বাঙালি হাবিলদার শফিকের সাহায্য নেব। ছেলেটার সাথে কোর্স করার সময় বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। কোর্সে বাঙালি হয়েও ভালো রেজাল্ট করায় ও আমাকে বিশেষভাবে শ্রদ্ধা করত। ক্লাসের ফাঁকে ফাঁকে প্রায়ই ওর সাথে দেশ নিয়ে আলাপ হতো। ও অনেক কথাই বলতো আমাকে, আপনজন ভেবে, বিশ্বাস করে। কোর্স করার সময় ও সবসময় আমাকে নানাভাবে সাধ্যমতো সহযোগিতা করত, অত্যন্ত আন্তরিকতার সাথে। এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে আমি ঠিক করেছিলাম দেখা যাক চেষ্টা করে ও আমাকে ম্যাপের ব্যাপারে কোনো সাহায্য করে কিনা। একদিন ওকে খবর পাঠালাম আমার সাথে দেখা করতে। ও ঠিক এলো আমার মেসে। নানা ধরনের আলাপ আলোচনা হলো দেশ সম্পর্কে। একসময় আমি ওকে বললাম, শফিক, তোমার কাছে আমি একটি ব্যাপারে সাহায্য চাই, যদি ভরসা দাও তবে বলি। ও যেন কিছুটা লজ্জা পেল। বলল, স্যার, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি আপনার কোনো কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি নির্দ্বিধায় বলুন আমি কী প্রয়োজন আপনার। আমি বললাম, আমি যা চাইব সেটা কোনো সাধারণ জিনিস নয় শফিক। বুদ্ধিমান তরুণ শফিক জবাব দিল, আপনি আমার কাছে কোনো সাধারণ জিনিস চাইবেন না সেটা আমি বুঝতে পেরেছি, তবু আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। ম্যাপশিটের নম্বরগুলো তাকে লিখে দিয়ে বললাম, এগুলো আমার চাই। ম্যাপশিট নম্বরগুলো দেখে বুদ্ধিমান শফিক হয়তো আঁচ করতে পেরেছিল আমার উদ্দেশ্য কি। আমার দেখে স্ত্রীর দৃষ্টি মেরে চুপ করে বসে থাকলো শফিক। কি যেন পরখ করে খুঁজে দেখছিল আমার মধ্যে। ওকে চুপ করে থাকতে দেখে আমি বললাম, হ্যাঁ, আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাই এই ম্যাপশিটগুলো আমার প্রয়োজন। আমার কথা শুনেও বলল, কিন্তু স্যার। বললাম, জানি শফিক, তাতে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ব্যাপারটা ফাঁস হয়ে গেলে তোমারও শাস্তি হতে পারে। তাই যা কিছুই করার সিদ্ধান্ত তুমি নেবে সেটা ভেবে চিন্তে স্থিরভাবেই তোমাকে নিতে হবে। এই ঝুঁকি নেবার ব্যাপারে আমার তরফ থেকে কোনো বাধ্যবাধকতা নেই, তবে আমার অনুরোধ, এই ঝুঁকি তোমার পক্ষে যদি নেওয়া সম্ভব না হয় তবে তুমি অন্য কাউকে আজকের আলোচনা সম্পর্কে কিছু বলবে না। আশা করি তুমি এই অনুরোধ রক্ষা করবে। হাবিলদার শফিক আমার মুখের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়েছিল। কথা শেষ হতেই সে আমাকে আবেগে জড়িয়ে ধরে বলল, স্যার, আপনি আমাকে বিশ্বাস করেছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বিশ্বাসের অবমাননা জান থাকতে হতে দেব না। কাল বিকাল 5টায় খোকাবাজারে আমার সাথে আপনি দেখা করবেন, দেখি আমি আপনার জন্য কি করতে পারি। পরদিন বিকেল 5টায় আমি খোকাবাজারের নির্দিষ্ট স্থানে হাবিলদার শফিকের জন্য অপেক্ষা করছিলাম। প্রতিটি মুহূর্ত কাটছিল চরম উত্তেজনায়। 5 মিনিট, 10 মিনিট, হয়ে গেল 5টা। শফিকের দেখা নেই। শফিক কি তাহলে আসবে না? কোনো অঘটন ঘটলো না তো? নাকি মুখের উপর না বলে আমাকে বিব্রত না করে আজ না এসে বুঝিয়ে দিল এই কাজ তার পক্ষে করা সম্ভব নয়। চুপচাপ দাঁড়িয়ে লোকজনের আসা যাওয়া দেখছিলাম আর নানা ধরনের কথা ভাবছিলাম। 5টা 20 হয়ে গেল। ভাবলাম শফিক আর আসবে না। চলে যাবার জন্য পা বাড়িয়েছি, হঠাৎ দেখি ত্রস্ত পায়ে শফিক হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে আমার দিকে। বাম হাতে একটি ছোলা, ডান হাত উঁচু করে আমাকে ইশারায় তার আগমন বার্তা জানাচ্ছে। অল্প সময়ের মধ্যে লোকের ভিড় ঠেলে ও আমার কাছে এলো। ওকে দেখে খুশি হয়ে উঠল মন। স্যার, স্যার, একটু দেরি হয়ে গেল, ট্যাক্সি পাচ্ছিলাম না, হাঁপাতে হাঁপাতে বলল শফিক। আমি বললাম, চলো কোথাও বসা যাক। মার্কেটের মধ্যে সাজি কাবাবের দোকানে গিয়ে বসলাম দুজন। ইন্টার ইউনিট ম্যাচ ছিল আজ, দারুণ খেলা হয়েছে। তারপর 1 ঘন্টা হেভি এক্সারসাইজ করায় বেশ খিদে পেয়েছিল। আস্ত 2টো মুরগির সাজির সাথে কড়াই কাবাব এবং নান অর্ডার দিয়ে বসলাম দুজন।
বেয়ারা খাওয়ার পট এবং কাপ রেখে গেল। কোনার দিকে একটি নিরিবিলি জায়গায় বসেছিলাম আমরা। রেকর্ড প্লেয়ারে জনপ্রিয় ফিল্মি গান বাজছিল, ফলে আমাদের আলাপ করার সুবিধা হলো। পাশের টেবিলের লোকরাও আমাদের কথা কিছু শুনতে পাবে না। আমাকে বললাম, আমি তো প্রায় নিরাশ হয়ে পড়েছিলাম, কিছুটা চিন্তিতও হয়ে পড়েছিলাম। শফিক বলল, কি কষ্ট করে যে আপনার জন্য জিনিস হাসিল করছি সে একমাত্র আল্লাহ পাকই জানেন। এতে ঝুঁকি আছে প্রচুর, কিন্তু আপনি দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। সেই পরিপ্রেক্ষিতে আমার কিছু হলেও সান্ত্বনা পাবো এই ভেবে দেশের স্বাধীনতায় আমিও কিছু অবদান রাখার সুযোগ পেলাম। এই বলে আস্তে করে টেবিলে নিয়ে দিয়ে সে ঝোলাটি আমার হাতে তুলে দিল। আমি ওকে বললাম, আমি তোমার অবদানের কথা সর্বদা স্মরণ রাখবো শফিক। ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করব না, তবে একটা কথা জেনে রেখো, 25শে মার্চ ন্যাক্কারজনক পাশবিক ঘটনাবলীর পর থেকে দেশ এবং স্বাধীনতার সংগ্রামে প্রত্যক্ষভাবে অবদান রাখার জন্য অনেক কিছুই ভেবেছি এবং অনেক বাঙালির সাথে আলাপ করেছি। কেউই তোমার মতো নিঃস্বার্থ আন্তরিকতা দেখায়নি। কেউ আমার চিন্তাভাবনায় আটকে উঠেছেন, কেউ বা রেগে গিয়ে হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন। কুয়েটার অনেক বাঙালির কাছে আমি ইতিমধ্যে বিপজ্জনক ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছি। অনেকে আমার সাথে সব যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে তোমার এই সাহায্য আমাকে মুগ্ধ করেছে। তোমারই অবদান সামান্য নয়। যদি সংগ্রামে যোগ দেবার তৌফিক আল্লাহ আমাকে নসিব করেন, দেশ স্বাধীন হওয়ার পর যদি বেঁচে থাকি, তবে তোমার নাম বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। এই ওয়াদা আমি তোমাকে দিলাম। শফিকের দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল। প্রবালের চোখ মুছে নিয়ে ধরা গলায় বলল, স্যার, আমার এই অবদান অতি সামান্য। ইচ্ছে হয় আপনার সাথে আমিও পাড়ি জমাই, কিন্তু আমি ফ্যামিলি ম্যান। পরিবার ফেলে কি করে পালিয়ে যাই? আমার এই অক্ষমতা আমাকে পীড়া দেবে সারা জীবন। নিজেকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না স্যার। তোকে বললাম, কেন মিথ্যা দুঃখ পাচ্ছ ভাই? বাংলাদেশের সবার পক্ষে কি যুদ্ধে সরাসরিভাবে যোগ দেওয়া সম্ভব হবে? অনেকেই নানাভাবে সংগ্রামে অবদান রাখবেন, তারাও মুক্তিযোদ্ধা। যেমন আজকে তুমি রাখলে এক অমূল্য অবদান। যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে তাদের অবদানের চেয়ে তোমারই অবদানের মূল্য কোনো ক্রমেই কম নয়। সেভাবে তুমিও একজন মুক্তিযোদ্ধা। আমার কথায় শফিক নিজেকে সামলে নিল। বেয়ারা ইতিমধ্যেই খাবার পরিবেশন করে গেছে। আমি ওকে বললাম, এসো খাওয়া যাক। দুজনে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষে শফিক বলল, আজ আমাদের নাইট ট্রেনিং আছে, তাই চলে যেতে হবে, সময় প্রায় হয়ে এলো। আমি বললাম, চলো তোমাকে নামিয়ে দিই। গাড়িতে এসে শফিক বলল, স্যার একটা কথা, যদি আমার কিছু হয় তবে আমার পরিবারকে একটু দেখবেন। আমি ওকে বললাম, যদি বেঁচে থাকি তাহলে এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো, কথা দিলাম। শফিককে নামিয়ে দিয়ে মেসে ফিরে এসে লনের মাঝামাঝি ছাতির মতো দাঁড়িয়ে থাকা প্রিয় আখরোট গাছটার নিচে গিয়ে বসলাম। বসন্তের ফুরফুরে বাতাস নানা ধরনের ফুলের সুবাস ছড়াচ্ছিল। গার্ডেন লাইটগুলোর স্বল্প আলোকে ম্লান করে দিয়ে বেশ বড় একটি চাঁদ সামনের মোর্দার পাহাড়ের গা ছুঁয়ে উঁকি দিয়ে হাসছে। মনোরম এক শান্ত পরিবেশ। কফির পেয়ালায় চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম হাবিলদার শফিক সম্পর্কে। বেঙ্গল রেজিমেন্টের মেজর মালেক তখন পর্যন্ত ব্রিগেড মেজরের দায়িত্ব পালন করছিলেন। তার ব্রিগেডের অপারেশনাল এরিয়ার আওতায় পড়েছে ভাওয়ালনগর ফোর্ট আব্বাস সেক্টর। ভাওয়ালপুর হয়ে ভাওয়ালনগর, সেখান থেকে ফোর্ট আব্বাসের পথে ছোট স্টেশন হারুনাবাদ। হারুনাবাদ থেকেই শুরু হবে আমাদের পদযাত্রা। পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিফেন্স ভেদ করে 25 মাইল দূরত্ব অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে শ্রীকরণপুর। মেজর মালিকের কাছ থেকেই পেতে হবে পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট ড্রেস। এতে বিশদভাবে আঁকা থাকে টপ সিক্রেট আপ টু ডেট ইন্টেলিজেন্স ইনফরমেশন। যেমনি ভাবা তেমনি কাজ। ম্যাপ পাবার পর তিনি টেলিফোন করে মেজর মালিককে বললাম, জরুরি প্রয়োজনে অবিলম্বে দেখা করতে চাই। অনুমতি নিয়ে তার অফিসে গিয়ে উপস্থিত হলাম মতিকে সঙ্গে নিয়ে। অফিসে একাই ছিলেন মেজর মালিক। দরজায় উপস্থিত হতে ভারী গলায় প্রশ্ন করলেন, কি ব্যাপার ডার্লিং? আমি বললাম, আপনার নতুন গাড়ি দেখতে এলাম, কেমন চলছে? অল্প কিছুদিন আগে তিনি একটা স্কোডা সেডান কার কিনেছেন। সে বলল, তোমার ভক্সওয়াগনের মতো শানদার না হলেও আই হ্যাভ নো কমপ্লেইন। স্যার, বাসায় চলেন, লাঞ্চ খাবো একসাথে। সে বলল, লাঞ্চ খাবে তা বেশ তো, তোমার ভাবিকে ফোন করে বলে দাও। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম? হ্যাভ ইউ পিকড আপ এগেইন অন সামওয়ান?
তো তোমার সাথে ছেলেটাকে তো চিনলাম না। আমি ইতিমধ্যে টেলিফোন তুলে নিয়ে রিং করছিলাম। হ্যালো ভাবি, ডার্লিং হিয়ার। আমরা বাসায় আসছি, 3 of us ওভার লাঞ্চ। অসুবিধা হবে না তো? ভাবি বলল, কোন দিক দিয়ে সূর্য উঠলো আজ? এতদিন পর হঠাৎ ভাবিকে মনে করে যেচে লাঞ্চ খেতে চাচ্ছ? ভাবির জবাবে একটু লজ্জা পেলাম। বললাম, বিশ্বাস করেন ভাবি, কোর্সের ঝামেলায় এত ব্যস্ত ছিলাম, তাই আশা হয়ে ওঠেনি। আমার সময় কি করে কেটেছে সে শুধু আমিই জানি। ভাবি বললেন, চলে এসো। কথোপকথন শেষ করে রিসিভার নামিয়ে রেখে বললাম, অল ক্লিয়ার স্যার, অ্যাট দ্য হোম ফ্রন্ট। ও হ্যাঁ, লেট মি ইন্ট্রোডিউস লেফটেন্যান্ট মতি ফ্রম 3rd ইস্ট বেঙ্গল অ্যান্ড মতি, দিস ইজ মেজর মালিক ফ্রম সিনিয়র টাইগার। মতি মেজর মালিকের সাথে হাত মিলিয়ে বলল, স্যার আপনার সাথে আগে দেখা হয়নি, কিন্তু আপনার কথা অনেক শুনেছি। প্রাণ খুলে উচ্ছল প্রকৃতির মেজর মালিক স্মিত হাসলেন। মতি, হি ইজ হিয়ার ফর OWGTC. হি হ্যাজ ডান প্রিটি ওয়েল ইন দ্য কোর্স। আমি বললাম। মালিক বলল, ইউ মিন রাইট অ্যাওয়ে? কিছুটা আশ্চর্য হলেন মেজর মালিক। আমি বললাম, দ্যাটস কারেক্ট। এত চাকরি করে আর কি হবে স্যার? উনি বললেন, চলো তবে। মেজর মালিক বাজার টিপলেন। পিএ এসে স্যালুট করে দাঁড়ালো। তাকে কিছু নির্দেশ দিয়ে মেজর মালিক তাকে বললেন তিনি অফিসে আজ আর ফিরছেন না। এরপর আমরা বেরিয়ে এলাম অফিস থেকে। বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে বসে আলাপ শুরু হলো। ওয়েল, নাও টেল মি হোয়াটসঅ্যাপ, প্রশ্ন করলেন মেজর মালিক। স্যার, দ্য ম্যাটার ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড আর্জেন্ট অ্যাট দ্য সেম টাইম। ইটস কনফিডেন্সিয়াল। আমরা পালাবার সিদ্ধান্ত নিয়েছি, জবাব দিলাম আমি। অপ্রত্যাশিত জবাবে কিছুটা চমকে উঠলেন মেজর মালিক। চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। কিচেনে ভাবি রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন। জাস্ট এ মিনিট, এই বলে উঠে গেলেন মেজর মালিক। অল্পক্ষণ পর সিগারেট হাতে নিয়ে ফিরে এসে বললেন, কি জানো, মাই ব্যাটম্যান ইজ নট দ্যাট রিলায়েবল। তাই ব্যাটাকে পাঠিয়ে দিয়ে এলাম ক্যান্টিন থেকে সিগারেট আনতে। বুঝলাম আমার কথার গুরুত্ব উপলব্ধি করে তিনি প্রিকিউশন নেবার জন্যই এমনটি করেছেন। নাও দেন আর ইউ শিওর? একরাশ প্রশ্ন তার চোখে। আমি বললাম, জি স্যার। এভাবে আর চাকরি করার কোনো মানে হয় না। নিজের প্রতি ঘৃণা বাড়ছে। আজ আমাদের মতো লোকদের প্রয়োজন স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য। হোয়াট ডু ইউ থিঙ্ক স্যার? সে বলল, ওয়েল, ইউ মে বি রাইট, কিন্তু সংগ্রাম সম্পর্কে কোনো সঠিক তথ্যই তো আমরা জানতে পারছি না। সে অবস্থায় এই ধরনের পদক্ষেপ নেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে? Wouldn't it be too risky? পাল্টা প্রশ্ন করলেন মেজর মালিক। আমি বললাম, আপনার কথাই যুক্তি আছে, কিন্তু যেভাবে এখান থেকে জরুরি ভিত্তিতে রিএনফোর্সমেন্ট পাঠানো হচ্ছে আর পূর্ব পাকিস্তান থেকে লাশ আসছে, তাতে করে এতটুকু নিশ্চয়ই প্রমাণিত হয় যে সেখানে কিছু একটা ঘটছে। তদুপরি ইন্টারন্যাশনাল মিডিয়া কি সবটাই মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মনে করেন আপনি? জোরালো যুক্তি তুলে ধরলাম আমি। মেজর মালিক জানতে চাইলেন, ওয়েল দেন হোয়াট ক্যান আই ডু ফর ইউ ইন দিস ভেঞ্চার অফ ইয়োর্স? আমরা হারুনাবাদ থেকে শ্রীকরণপুর পৌঁছানোর চেষ্টা করব। সব দিক বিবেচনা করে এই পথই সর্বোত্তম বলে বিবেচনা করছি আমরা। উনি বললেন, ইউর ডিসিশন ইজ রাইট। চমন বর্ডার ছাড়া এটাই সবচেয়ে ভালো পথ নিঃসন্দেহে। এই পথে 2 থেকে 3 দিন সময় লাগবে। আমি বললাম, স্যার, আপনাকে অপারেশনাল ট্রেস করে দিতে হবে। অনুরোধ জানান আমি। ফুড হ্যাজ বিন সার্ভড। অ্যাপ্রন পরা ভাবি ন্যাপকিনে হাত মুছতে মুছতে টেবিলে যাওয়ার অনুরোধ জানালেন। ভাবির আগমনে পরিবেশটা হালকা করে দেওয়ার জন্য হঠাৎ করে মেজর মালিক কথার মোড় ঘুরিয়ে দিয়ে বলেন, এসো আগে পেট পুজো করা যায়, খালি পেটে ঠিকমতো চিন্তাও করা যায় না। সবাই গিয়ে টেবিলে বসলাম। বাচ্চারা সবাই স্কুলে। খাবার দেখে জিভে পানি এসে গেল। টাটকা মাছের বিভিন্ন ব্যঞ্জন। জিজ্ঞেস করলাম, ভাবি দ্য গ্রেট, এই জিনিসগুলো কোথা থেকে আমদানি করলেন? জবাবে ভাবি বললেন, বরক থেকে আজকে সকালেই জানিয়েছি।